বেহুলার বাসর ঘর। স্বামীকে ভেলায় ভাসিয়ে বেহুলা হয়তো গেয়ে চলেছিলেন, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার যাত্রা শুরু বগুড়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে। একটা এই ভ্যানের মতো গাড়িতে উঠেছি, বেহুলার বাসর ঘর দেখতে যাচ্ছি। বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রামে অবস্থিত বেহুলার বাসর ঘর। টিকিট কত? থ্যাংক ইউ। গোকুল নামক স্থানে অবস্থিত বলে এটিকে গোকুল মেধ বলা হয়। ঐতিহাসিক এই স্থানটি এদেশের জনপ্রিয় লোকগাথার নায়ক নায়িকা বেহুলা লক্ষীন্দরের বাসঘর নামেই সর্বাধিক পরিচিত। তবে আধুনিক গবেষকদের মতে এটি ছিল 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। বেহুলা লক্ষীন্দরের লোকগাথা কাহিনীর সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় মনসামঙ্গল কাব্যে। কবি কানা হরিদত্ত, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই সহ আরও অনেকেই মনসামঙ্গল কাব্য রচনা করেন। তবে তাদের লেখার মধ্যে বেশ কিছুটা ভিন্নতা রয়েছে। এটাই হলো বেহুলার বাসর ঘর। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঐতিহাসিক একটা স্থান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ওয়ান অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট আর্কিওলজিক্যাল সাইটস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বেহুলার বাসর ঘর। এখানে উপরে ওঠার জন্য একটা আশ্চর্যজনক সিঁড়ি করা হয়েছে। এটা তৈরি করা না, এটা আগেরই ছিল। এটা দেখে বোঝা যাচ্ছে যে যেভাবে এখানে গাঁথনি আছে ইটের, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে একটা অনেক ন্যারো করে তৈরি করা, যেখানে উপরে ওঠা যাবে। চলুন আমরা উপরে উঠি। এবার জানা যাক বেহুলা লক্ষীন্দরের বাসঘর ও মনসা দেবীর সংক্ষিপ্ত কাহিনী। মনসা ছিলেন দেবতা শিবের কন্যা। তিনি ছিলেন সাপের দেবী। তার এক চোখ কানা, তাই তাকে কানাহরি বিষহরিও বলা হয়। মনসার এক চোখ কীভাবে কানা হলো সে বিষয়েও সংক্ষেপে বলবো। মঙ্গল কাব্যে মনসাকে শিবের কন্যা বলা হলেও পুরাণ অনুসারে মনসা ছিলেন ঋষি কশ্যপের কন্যা। কশ্যপের মনের ইচ্ছায় মনসার জন্ম হয়। আবার জানা যায় মনসা ছিলেন শিবের কন্যা। একদিন শিব ঘুরতে গিয়েছিলেন বাগানে। সেখানে তার পার্বতী কথা মনে হয়। হঠাৎ শিবের বীর্য পদ্মপাতার উপর পড়লে সেখানে মনসার জন্ম হয়। আবার বিজয় কাব্য থেকে জানা যায় বাসুকীর মা ছোট একটি মূর্তি তৈরি করেছিলেন। হঠাৎ শিবের বীর্য সেই মূর্তির উপর পড়লে সেখানেই মনসার জন্ম হয়। পরবর্তীতে মনসাকে দেখে শিবের স্ত্রী চণ্ডী অর্থাৎ পার্বতী সতীন মনে করে গুঁতো মেরে মনসার এক চোখ অন্ধ করে দেয়। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যজনক মনে হয়েছে একটা বিষয়, যে এখানে যে ধরনের স্ট্রাকচার মেনটেন করা হয়েছে, সেই স্ট্রাকচারটা এমনটা যে এখানে বেশ একটা অংশ জুড়ে প্রায় 2 হাতের মতো করে একটা সিঁড়ি, এবং তারপরে এখানে ফাঁকা রাখা হয়েছে। সেম প্রসেস মেনটেন করা হয়েছে। এখানে আবারও একটু সিঁড়ি দেওয়া হয়েছে। সিঁড়ি দেওয়ার পরে আর একবার ফাঁকা রাখা হয়েছে। এবার আসি লক্ষীন্দরের পরিচয় নিয়ে। লক্ষীন্দর ছিলেন চাঁদ সওদাগরের পুত্র। লক্ষীন্দরের আগের 6 ভাইকে মনসা দংশন করে মেরে ফেলেছিলেন। লক্ষীন্দর জন্মের আগে মনসাকে তার পিতা বলেছিলেন, তোমাকে স্বর্গের দেবীর স্বীকৃতি পেতে হলে কোনো শিব পূজারী দ্বারা পূজিত হতে হবে। তিনি বলেছিলেন, যদি চাঁদ সওদাগর তোমাকে পূজা করে তাহলেই তুমি তোমার স্বীকৃতি পাবে। মনসা চাঁদ সওদাগরকে অনুরোধ করেন তাকে পূজা দেওয়ার জন্য। চাঁদ সাফ জানিয়ে দেন যে তিনি শিবের ছাড়া আর কাউকে পূজা দেবেন না। চাঁদ সওদাগর মনসাকে চেংমুড়ি কানি বলে অবহেলা করেন এবং তিনি আরও বলেন যে তিনি কোনো কানির পূজা করবেন না। তাই মনসা রেগে গিয়ে চাঁদ সওদাগরের
6 ছেলেকে মেরে ফেলেন এবং চাঁদের 14 ডিঙ্গাকে ডুবিয়ে দেন। মনসা বলেন তার সব ছেলেকে তিনি দংশন করবেন। এদিকে চাঁদ সওদাগরের স্ত্রী মনসার ভক্ত হওয়ায় লক্ষিন্দরের জন্ম হয়, কিন্তু একজন ভবিষ্যৎবাণী করেন যে লক্ষিন্দরকে বাসর ঘরে সাপ দংশন করবে। এদিকে বেহুলার কোষ্ঠী গুণে দেখা যায় তিনি কখনো বিধবা হবেন না, তাই বেহুলা এবং লক্ষিন্দরের বিয়ে দেয়া হয়। চাঁদ সওদাগর বিশ্বকর্মা নামে একজন দক্ষ কারিগরের মাধ্যমে লোহার বাসর ঘর তৈরি করেন, তবে বায়ু চলাচলের জন্য ছোট ছোট ছিদ্র রাখা হয়। আবার জনশ্রুতি রয়েছে বিশ্বকর্মাকে স্বপ্নে মনসা দেবী বলেন যে বাসর ঘরে একটা ফুটো রেখে দিতে, নয়তো তিনি বিশ্বকর্মার পরিবারকে দংশন করে মেরে ফেলবেন। যাই হোক, একটা ছোট্ট ছিদ্র দিয়ে মনসা বাসর ঘরে প্রবেশ করেন এবং লক্ষিন্দরকে দংশন করেন। আগেকার দিনে সাপে কাটলে ভেলায় ভাসিয়ে দেওয়ার প্রচলন ছিল। বেহুলা কখনো বিধবা হবেন না সেই বিশ্বাস নিয়ে বেহুলা তার মৃত স্বামীকে ভেলায় করে দিনের পর দিন মাসের পর মাস জলে ভাসতে থাকেন। স্বামীর শরীরে পছন্দ হলেও বেহুলার ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল যে তিনি কখনো স্বামীকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেননি। বেহুলা মনসার কাছে প্রার্থনা করতে থাকেন। হঠাৎ ভেলা একটি গ্রামের ঘাটে এসে থামে। সেই ঘাটে এক ধোপানি কাপড় কাচ্ছিলেন। জনশ্রুতি রয়েছে তার নাম নেতাই ধোপানি এবং তিনি ছিলেন মনসার পালিত মা। মনসার পালিত মায়ের সাথে ছিল একটি শিশু। শিশুটি ভীষণ দুরন্ত বিধায় তাকে আঘাত করে মেরে ফেললেন, আবার যাওয়ার সময় শিশুটিকে জীবিত করে তুললেন। এটা দেখে বেহুলা মনসা দেবীর পালিত মাকে সব খুলে বললে তিনি বেহুলাকে মনসা দেবীর কাছে নিয়ে যান। মনসা দেবী সাপ জানিয়ে দেন, যদি তোমার শ্বশুর চাঁদ সওদাগর আমাকে পূজা দেয় তাহলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। বেহুলা অনেক কষ্ট করে তার শ্বশুর চাঁদ সওদাগরকে রাজি করান, কিন্তু মনসা দেবী চাঁদ সওদাগরকে অনেক কষ্ট দিয়েছিলেন, তাই চাঁদ সওদাগর মুখ ফিরিয়ে বাম হাতে পূজা দেন মনসা দেবীকে। মনসা দেবী তাতেই খুশি হন এবং লক্ষিন্দরকে জীবিত করে তোলেন। সেই সাথে লক্ষিন্দরের 6 ভাইকেও জীবিত করে তোলেন। অবশেষে জয় হয় বেহুলার স্বামীর প্রতি অগাধ ভালোবাসা এবং তখন থেকেই মনসা দেবীর পূজার প্রচলন শুরু হয়। আসলে এটি লোকগাথা বেহুলার বাসঘর কিনা তা জানার জন্য 1934 থেকে 1936 সালে এনজি মজুমদার কর্তৃক খনন কাজ চালানো হয়। এছাড়া এখানে সেন যুগের বারান্দাযুক্ত একটি বর্গাকার মন্দির নির্মিত হয়েছিল। এখানে বহু গর্তযুক্ত একটি প্রস্তর খণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি পাওয়া গিয়েছে। ফলে এখানে একটি বিশাল মন্দিরের ভিত্তি উন্মোচিত হয়েছে। এখানে গুপ্ত যুগের পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে। এ থেকে ধারণা করা হয় এখানে একটি বর্গাকার শিব মন্দির ছিল। এখানে আছে 24টি কোণযুক্ত চৌবাচ্চা এবং মাঝে আছে 8 ফুট গভীর একটি কূপ এবং 172টি চারকোনা ঘর দেখতে পাওয়া যায়। এই ঘরগুলোতে ঢোকা বা বের হওয়ার কোনো পথ নেই। মাটি থেকে 40-50 ফুট উঁচুতে এই যে দেখতে পাচ্ছেন এখানে চারকোনা বর্গাকৃতি যে জায়গাটা, এটাকে বলা হয় যে এখানেই বাসর ঘর করা হয়েছিল। এবং পাশে যে একটা চৌবাচ্চার মতো করে এবং মাঝখানে যে গর্ত দেখতে পাচ্ছেন কূপের মতো, এটিই ছিল বেহুলা এবং লক্ষিন্দরের বাসর রাতে যাপন করার পর গোসল করার একটা স্থান। গবেষণা এবং ঐতিহাসিক প্রমাণ সব কিছুকে ছাপিয়ে গেছে স্বামীর প্রতি বেহুলার অগাধ প্রেম, অসীম ভালোবাসা। যুগ যুগ ধরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের মুখে মুখে ঘুরে ফিরছে বেহুলা লক্ষিন্দরের অমর প্রেম কাহিনী। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।